নিশুতি রাতে গাড়ি ঘোড়ার চাপ কমে এসেছে কিছুটা। পুরান ঢাকার অলিতে গলিতে এখন কেবল দোকানের শাটার টানার ঝনঝন আওয়াজ। ফুটপাতগুলো মানবশূন্য। পদচারী যারা আছেন তারাও দ্রুত পদচারণায় বাড়ি ফেরার পায়তারা করছেন। কৃতিকের বন্ধুমল কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরলেও অনু আর প্রত্যয় বাড়ির বড়দের জন্য উপহার সামগ্রী কিনতে কিনতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাতে গিয়ে ঠেকেছে। আজ বহুদিন বাদে আবারও ওরা হাতে হাত ধরে বাবল চিজ সিপ নিয়েছে। আমেরিকাতে বসে দুজন দুটো জারে টি পান করলো, এখন সময় ভিন্ন। অতএব প্রত্যেক ঘোর আপত্তি আলাদা করে বাবল টি নেয়ার। যদিও খায় তবে অনুটাই খাবে। অনু আর বাদ সাজেনি কোনো রূপ। বাকবিতণ্ডা ছাড়াই প্রত্যয়ের সাথে ভাগাভাগি করেছে নিজের পছন্দের বাবল চে। এরপর দুজনে হাতে হাত ধরে হাতির ঝিলে বসে একটা প্রাণোচ্ছ্বাস সুন্দর সন্ধ্যা পার করে মাসি বাড়ি গলিতে প্রবেশ করল ওরা। প্রত্যয় মনোযোগী ভঙ্গিতে ড্রাইভ করছে আর অনু কেনাকাটার লিস্টগুলো আরও একবার মিলে নিচ্ছে। আজ বেশি অসুস্থ মানুষ, তার উপর কোম্পানির চেয়ারম্যান। এত কিছু সামলানোর পর কেনাকাটা কিংবা বাড়তি ঝামেলার চাপ মায়ের উপর পড়ুক সেটা চায় না মোটেই অনু। ওই জন্যই তো আজ নিজের বিয়ের শপিংয়ে নিজেরই আসতে হলো ওকে। এছাড়া কৃতিকের বন্ধুরাও যথেষ্ট সবাই দায়িত্ব পালন করেছে। দায়িত্ব নিয়ে অনু আর প্রত্যয়ের বিয়ের সকল কেনাকাটা তারাই করেছে। এমনকি বাড়ির পুরাতন কেয়ারটেকার মোকলেস চাচাকে পর্যন্ত নিয়ে এসেছে, যাতে টুকিটাকি কোনো কিছু বাদ না পড়ে। এসবের পেছনে অবশ্য এলিসার অবদান সর্বাগ্রে। মেয়েটা আসলে সব দিকে পচো, কি জানে না সে। ক্যারাটে, বক্সিং, মেকআপ, পকার প্লে, রান্নাবান্না, ঘর গোছানো, অর্ণবের প্রফেশনাল কাজে সাহায্য করা। এখন আবার কর্পোরেটর সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, হয়তো কনফার্ম হয়েও যাবে খুব শীঘ্রই। এত গুণ সম্পন্ন মেয়ে এলিসাকে বিশ্লেষণ করলে এক কথায় কি বলা যায়? অনু একটু ভাবে, পরক্ষণে মনে মনে আওড়ায়। মেবি মিস্টার পারফেক্টের ফিমেল ভার্সানই হলো এলিসা। এসে পড়েছি। প্রত্যয়ের কথায় ভাবনায় সুতো ছিল অনুর। ও চোখ উঠিয়ে দেখলো গাড়িটা কৃতিককুঞ্জের সামনে দাঁড়িয়ে। প্রত্যয় অনুর দিকে তাকিয়ে বলল, পেছনের ব্যাগগুলো মোখলেস চাচা নিয়ে যাবে, তুমি একাই চলে যাও। প্রত্যয়ের কথায় হাসূচক মাথা নাড়িয়ে সহসাই নেমে গিয়ে বাড়ির দিকে হাঁটা দিল অনু। ঠিক তখনই পিছু ডেকে প্রত্যয় বলে, এই যে বউ। নতুন সম্বোধনের সেই সাথে চমকপ্রদ শিহরণ। অনু থমকালো, অতঃপর ঘাড় ঘুরিয়ে প্রত্যয়কে শুধল। কিছু বলবেন? প্রত্যয় হাসূচক মাথা নাড়িয়ে একটা 2x2 ইঞ্চি সাইজের চৌকো বক্স অনুর দিকে বাড়িয়ে দিল। জিনিসটা কি বুঝতে না পেরে অনু ইতস্তত বোধ করে বলল, কি আছে এতে? প্রত্যয় অনুর হাতে বক্সটা ধরিতে বলল, তোমার স্বপ্ন, তবে এটা এখন খোলা যাবে না, আমাদের বিয়ের পরে খুলবে। এখন এটাকে নিয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখবে, সাবধান ভুলেও যাতে হারিয়ে না যায়। প্রত্যয় এমনভাবে সতর্কবাণী প্রয়োগ করেছে যে নিজের কৌতূহল দমাতে হিমশিম খেতে হচ্ছে অনুর। দুষ্টু মনটা বারবার লাফিয়ে উঠে বলছে, এক্ষুনি খুলে ফেল, দেখে নে এইটুকুনি বক্সের ভেতর কি এমন স্বপ্ন জমা রেখেছে প্রত্যয়। পরক্ষণে ভদ্র সভ্য সংযমী মনটা হাত গুটিয়ে বলে উঠে, মোটেই না, উনি যেহেতু বলেছেন বিয়ের পর খুলতে, তাহলে সেটাই হবে। এই কদিনের জন্য সানন্দে ধৈর্য ধরবো আমি। অনু বক্সের উপরিভাগ হাত দিয়ে স্পর্শ করতে করতেই অন্দরমহলে প্রবেশ করে। পুরোপুরি মনোযোগ ওই ছোট্ট বক্সের উপর দিকে থাকায় সামনে এগোতে গিয়ে হুট করে কারো শক্ত বাহুতে ধাক্কা খেয়ে দুকদম পিছিয়ে গেল অনু। ধাক্কার জোরটা বেশ ভালোই ছিল। এমত অবস্থায় প্রচণ্ড ব্যথায় চোখ খিচিয়ে সামনে দৃষ্টিপাত করলো অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে রাগে ফুঁসছে রেজা। রেজা কি তাহলে হসপিটাল থেকে বাড়িতে না গিয়ে সোজা কৃতিককুঞ্জে ফিরল? কিন্তু কেন? এই বাড়ির ছোট সাহেবের হাতে মার খেয়ে আবার এই বাড়িতে ফিরেছে। বিষয়টা বোধগম্য হতেই বিস্ময় জড়িত কণ্ঠে অনু বলে উঠছে, রেজা ভাই, আপনি? রেজা কাট কাট গলায় জবাব দিল তৎক্ষণাৎ,
তোমার সৎ ভাই আমাদের তোমার বিয়ে খেতে আমন্ত্রণ জানিয়েছে অনু। যে অনুকে সেই ছোট্টবেলা থেকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছি, সেই অনুর বিয়ে খেতে। ভাবতে পারছো? অনুর মুখ চুপসে গেল, কিছুটা শান্ত গলায় বলল, দেখুন রেজা ভাই, আপনাকে ভাই ব্যতীত অন্য কোনো নজরে কখনোই দেখিনি। না আপনার সাথে আমার কোনো কালে সহজ কথোপকথন হয়েছে, তাহলে স্বপ্নটা দেখলেন কোথা থেকে? আর বাকি রইল বিয়ের কথা, ওটা আপনার মাই সারা জীবন আপনার মস্তিষ্কে ব্যাকটেরিয়ালের মতো প্রয়োগ করেছে, যার ফলস্বরূপ আপনি আমাকে নিয়ে দিবাস্বপ্ন দেখে এসেছেন। অনুর শান্ত গলায় করা তিরস্কারের রেজার কপালে একটু ভাঁজ প্রতিস্থাপিত হলো। ও দুষ্টু কঞ্চে বলল, জায়ান কৃতিকের আশকারায় এত কিছু বলতো, জায়ান কৃতিকের আশকারায় এত কিছু বলছো তো আজকে দেখো জায়ান কৃতিকের কি হাল হয়। সাথে অবশ্য তোমার বোনটাও ফাঁসবে। কাল সকালের মধ্যে জায়ান কৃতিকের মান সম্মান যদি আমি ধুলোয় মিশিয়ে না দিয়েছি, তবে আমার নামও রেজা নয়। রেজার কথায় অনু আতঙ্কিত হলো না, উল্টো গলার জোর বাড়িয়ে বলল, প্রথমত, আমার মা এই বিয়েতে মত না দিলে অন্য কারোর আশকারায় আমার কিছু যায় আসতো না রেজা ভাই। আপনার ফুপি সরাসরি বিয়েটা দিচ্ছেন, তাই আশকারা তো একটু পাবই বলুন। আর জায়ান কৃতিকের সম্মানের কথা বলছেন, সে তো সমাজেরই পরোয়া করে না, সম্মান তো দুধছাই। উল্টো তার পেছনে কলকাঠি নেড়ে আপনি কতটা সেফ থাকবেন সেটা নিয়ে আমি আপাতত দুশ্চিন্তাগ্রস্ত। রেজা অনুর দিকে দু কদম এগিয়ে এসে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার হাত ঠিক কতটা লম্বা তা তো তুমি কল্পনাও করতে পারবে না অনু। তোমাকে আমি দেখে নিব। কাল পেসের লোকেরা এসে যখন বাড়ি ভর্তি করে বলবে, কাল পেসের লোকেরা এসে যখন বাড়ি ভর্তি করে ফেলবে, একই প্রশ্নে মাথা খারাপ করে দিবে। আজমের শেখ আদতে কোন স্বার্থ হাসিলের জন্য নিজেরই সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন? নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়েও এঁটে দিলেন। তখন দেখব তোমার তখন দেখব তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কি হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলেত ফেরত স্বামী আর তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবারও আমার মায়ের হাত পা ধরে তোমাকে আমার গাড়ি গুছিয়ে দিতে উদ্যত হবেন। মার্ক মাই ওয়ার্ড, অনন্যা শেখ। রেজার এতগুলো কথায় থমথমে হয়ে গেল অনুর চোয়াল। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওর সমগ্র মুখশ্রী। এক্ষুনি রেজার গালে চর না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সে অন্যায়ের ভাগিদার হতে চায় না অনু, যার ফলস্বরূপ কয়েক পা সামনে এগিয়ে গিয়ে খ্যাপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপড়াঘাত বসাতে উদ্যত হল অনু। তবে চটটা আর বসাতে পারল না। তার আগে শিকারে ছিনিয়ে নেওয়ার মতো ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে ওকে ছিনিয়ে নিয়ে গেল কৃতিক। অনু ভরকালো, মাথার মধ্যে টকবগিয়ে বেড়ে ওঠা ক্রোধটা মুহূর্তেই বিস্ময়ে পরিণত হলো। ও ঘাড় ঘুরিয়ে সাইডে তাকাতে দেখতে পেল রেজাকে মেঝেতে ফেলে ওর বুকের উপর হাঁটু গেড়ে বসে এলো পাথারে ঘুষি দিয়ে যাচ্ছে কৃতিক। ক্রোধান্বিত প্রতিটি ঘুষি আশ্রয় পড়ছে রেজার চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথারি মারের তোপে এক দণ্ড শ্বাস ফেলতে পারছে না রেজা, অথচ কৃতিক থামার নাম নিচ্ছে না। উল্টো মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অশ্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ডে একটা শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত চোখে অরুর দিকে চাইল অনু। দেখলো অরুর এক হাতে গজের ব্যান্ডেজ পেঁচানো, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরি কাঁপছে, কিন্তু এখন কোনো কাঁপাকাঁপির সময় নয়। কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজ মেরেই ফেলবে লোকটা। ব্যাপারটা বোধগম্য হতে অরু ছুটে গিয়ে কৃতিকের হাত টেনে ধরলো। তবু থামছে না কৃতিক। অরু পারছে না কৃতিকের পুরুষের শক্তির সাথে কুলিয়ে উঠতে, তাও জোর জবরদস্তি করে কোনো মতে রেজার বুকের উপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে ও আজ রেজাকে মেরেই ফেলবে। হলরুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দিয়ে উকি দিল সায়র, অর্ণব আর এলিসাও। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরাও হতবাক। কি এমন হলো হুট করে? সন্ধ্যাবেলা তো সব ঠিকঠাকই ছিল, বেশ শান্ত সাবলে ছিল কৃতিক।
কৃতিকের গর্জন শুনে আজমির শেখ আর জাহানারা অন্য দিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক, কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছে না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে এক প্রকার কাকুতি মিনতি করেই অরুকে বলতে লাগলেন, ও অরু, দয়া করে থামা তোর স্বামীকে, আমার ছেলেটাকে মেরে ফেললো তো। অনু জানে না কি হয়েছে, কেন বা কৃতিকা এত খেপেছে। তবুও খারাপ কিছু ঘটেছে সেটা অরুর ব্যান্ডেজ করা হাত দেখে আজ করতে পারছে ও। কিন্তু এখন কৃতিকে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজেও উদ্বিগ্ন স্বরে অরুকে বলল, কৃতিক ভাইয়াকে আটকা অরু, রেজা ভাইয়ের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আপার কথা কর্ণ করে পৌঁছানো অরু এক প্রকার হন্য হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল কৃতিককে। পরের মুহূর্তে ওর মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো। বারবার বল হার্টবিট, তোর মুখে তুমি ডাক শুনে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। অরু এবার তাই করলো। সবার সামনেই দুই হাতে পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও। আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। অরুর টিক্স বোধহয় কাজেই লাগলো। কৃতিক তার কথা রেখেছে। অরুর কথা করা তুমি সম্বোধনে মুহূর্তেই মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামনে নিয়েছ। পরের মুহূর্তে নিজের মেদিন অ্যাপসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটাকে নজর দিয়ে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো মুমূর্ষ রেজার দিকে। সেভাবেই তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার্ড, আমার মতো অভদ্রের পেছনে লাগতে এসে মোটেই ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করব আমি। সময় হলে টের পাবি জায়ান কৃতিক আদতে কতটা জঘন্য আর টক্সিক। অরু আবারও হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ রেখে রিনরিনে আওয়াজে বলল, প্লিজ শান্ত হও একটু, প্লিজ। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতেই অরু পুরোপুরি বাঁধন হারা করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতে চারিদিকে বিস্মিত হতবাক কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল অরু। আজমির সে করিডোরের কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতনই দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই এই মুহূর্তে। অরুকে নিজের বশে এনে কৃতিক অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে আজমির শেখের হাত পা, তার উপর বাইটক কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করতে পারছেন না। রিডিকিউলাস। কৃতিক থেমে যাওয়ায় এক পর্যায়ে চোখে চশমাটা এঁচে গদগটি রুমে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালেন আজমেরি শেখ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা গায়ে ছড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নিয়ে মাত্র বিছানায় বসেছে অরু। মাঝরাত তখন, শেষ রাতে গিয়ে ঠেকেছে। আরেকটু পরে হয়তো ফজর আজান হবে, অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়র অর্ণব ওর রুমেই আছে। এত রাতে কি নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতের সব ঘটনা ভুলে গিয়ে অরু যখন ডোরাকে আদর করে মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে কড়া নাড়ে অনু। দরজা খোলা ছিল, তবুও অরু কিছুটা গলা উচ্ছিয়ে বলল, দরজাটা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসলো। কথা বলার অপেক্ষা করলো না, বরং অরুর দিকে এগিয়ে যেতেই উদ্বিগ্ন কণ্ঠে শুধল, হ্যাঁ রে অরু, কি হয়েছে বলতো? কৃতিক ভাইয়া হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারিনি তো? অনুর কথায় অরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা। নিজের হাতটা ভালো মতো পরখ করে অরু নরম স্বরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের বাড়িতে চলে গিয়েছে। ও আচ্ছা, ও ভালো। অরুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বললি না তো? অনুর কথায় অরুও ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসায় পরিপূর্ণ মুহূর্তটা।
আর সবচেয়ে বড় কথা হলো সেই পুরো ঘটনার পেছনে ছিল ওর মামাতো ভাই রেজা। এখনো সেসব কথা ভাবতে গেলে রেজার উপর মেজাজ চড়ে উঠে ওরুর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের চোচের খেলায় অরুকে মাতিয়ে তুলছিল, ঠিক সেই সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিসিসানির আওয়াজ কানে বিট করতে আকস্মাৎ গতি হারায় তীব্র গভীরতর চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশের বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলো ভিডিও করছে কেউ। এন অবস্থায় কৃতিক কোনরূপ উচ্চ বাচ্য করল না, উল্টো অরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ওপাশে গিয়ে একটাকে কলার ধরে টেনে বের করলো কৃতিক। তারপর শুরু করলো একের পর এক হাতের থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয়ে শিরদাঁড়া বেশ শীতল স্রোতই বয়ে গেল অরুর। তার উপর এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেদরক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয় কিংবা কোনো গ্যাংয়ের সদস্য হয় তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়ে বড় কথা, এখানে যে একজন আছে তার নিশ্চয়তা কোথায়? এক্ষুনি যদি অন্ধকার ছাপিয়ে আরও কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না। এলোমেলো চিন্তা মাথায় খারাপ হয়ে যাচ্ছে অরুর, অথচ কৃতিক থামছে না। প্রথম থেকে ওর হাতের ক্যামেরাটাকে আছাড় মেরে গুড়িয়ে ফেলেছে, অতঃপর ক্রমাগত ওর চোয়াল বরাবর পাঁচ বসাতে বলেছে, জানোয়ার, কিসের ভিডিও করছিলি? বল, কে পাঠিয়েছে? সাপ সাপ বল, নয়তো আজ রাতই তোর জীবনের শেষ। দিনের আলো আর দেখতে পাবি না, তার গ্যারান্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলে লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হাপিত্তেশ করে কাঁদতে কাঁদতে দুহাত জোর করে বলল, বলছি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল, বলেছিল তরতাজা নিউজ আছে, জ্যাকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সেই সন্ধ্যা থেকে আপনাকে স্টক করছিলাম আমরা, আর আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমে লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা বদমাস, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য? জিতের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথায় থেকেই বেরিয়ে যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টক করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করেই যখন পেছন থেকে অরুর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলো কৃতিক। দেখলো অরু থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। অরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই অরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুসরত দিল না কৃতিক। ছুটতে গিয়ে ক্যামেরা ধারালো টুকরোটা ছিনিয়ে নিয়ে লোকটাকেই কয়েক ঘা বসিয়ে দিল ও। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ওরে না সূচক মাথা নাড়ালো অরু। অরু সেই তখন থেকে ভয়ের তোপে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে দু হাত দিয়ে আগলে ধরলো অরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্ত গলায় বলল, জান বাচ্চা, হার্টবিট, আর ইউ ওকে না? অরু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্টে ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি। ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। অরু বলল, আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। অরুর কথা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো কৃতিক। তারপর ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এ পর্যায়ে এসে থামলো অরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনু দীর্ঘশ্বাস ছাড়লো। আলগোছে কানের পেছনে লম্বা চুলগুলো গুজে দিয়ে শুধলো। তারপর কি পুলিশ কেস হলো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেও প্রেসের লোকেদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়লে দীর্ঘশ্বাস ছাড়লো। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও
একটা নিজেকেই অপরাধী মনে হচ্ছে ওর। মনে মনে ভাবলো, সব কিছুর মূলে হয়তো বা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলেই রেজা ভাই সবার উপর এতটা ক্ষেপেছে। বিয়ে হতে হতে আরও যে কি কি ঝামেলা পাকাবে তা কেবল উপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওদিকে না, এইদিকে। অর্ণবের ডিরেকশনে কান ঝালাপালা হয়ে গেল শায়রের। ও এবার না পেরে বিরক্ত দাঁত খিচিয়ে বলেই উঠল, বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণবের পেছনে বসা অবস্থায় সামনে মুখ বাড়িয়ে কট মুটিয়ে বলল, জীবনে প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক। তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হবে, সাথে আমারটাও। শায়র কাপা কাপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তবুও দাঁত দিয়ে ছুঁচ কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করে বলল, মানুষ মন দিয়ে নয়, কান দিয়ে শোনে হাদারাম। তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিং এ খুব এক্সপার্ট। আয় তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার কোনো শখ নেই আমার। তোর এত শখ কেন জাগলো কে জানে। জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে করে নিয়ে মরার শখ জাগলো। কি আশ্চর্য শখ। অর্ণবের কথার পাশে শায়রের কথা বলার ফুসরত নেই। ও আপাতত বাইকের ব্রেক সামলাতে ব্যস্ত, তবুও ক্ষণে ক্ষণে এদিক ওদিক ঘুরেই যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে উঠছে ক্রমশ। বাইক যখন হেলে দুলে উঠছে অর্ণব তখন বুকে মাথায় ক্রুশ একেবারে বারবারই ঈশ্বরকে ডাকছে। ওর হা হুতাশে বিরক্ত হয়ে শায়র থমক দিয়ে উঠে বলল, চুপ করবি? বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলল, যাচ্ছিটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুর বাড়ি। ভেবেছে বিয়েটা বাংলাদেশেই করব, বুঝলি? অর্ণব হয়তো বিহল কঞ্চি বলল, এই পুরান ঢাকার চেপাগুলিতে তুই শ্বশুরবাড়ি কোথায় খুঁজে পেলি? শায়র দুষ্ট হেসে বলল, চিরুনি তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে শায়র বাইকে টান দিতেই আবারও ঈশ্বর নাম জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিসে জয়েন করেছে, সেই সুযোগে গধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে শায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুজন। কিন্তু এই গাদানো সরাসরি সারি সারি ছোট্ট শ্যাওলা পড়া বিল্ডিংয়ের মাঝে আদতে শায়রের না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটাই বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজন মিলে যখন এই দিক ওদিক সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই শায়রের দৃষ্টিগত হলো এক অপ্রার্থিত দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিংখানা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদে ত্রিভঙ্গ আকারে নাচের তালিম নিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওড়নাটা কাঁধ ছড়িয়ে কোমরে বাঁধা, কাঁধ অবধি রিবন্ডিং করা সিল্কি চুলগুলো পাঁচ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারা স্পষ্ট নয়, তবু গোধূলির আভায় নৃত্যরত মেয়েটাকে মায়াবী অপ্সরীর মতো স্নিগ্ধ লাগছে। আর শায়র, সে তো সেই তখন থেকে হাঁ করে তাকে দেখছে তার গোধূলি বেলার অপ্সরীটাকে। অপ্সরীর অস্পষ্ট মুখোশটি দেখেও শায়র চোখ বন্ধ করে বলতে পারে এটা তার রাখিনি। গ্রীষ্মের ছাঁচা রোদ্দুরে পুড়তে থাকা জনমনকে একটুখানি স্বস্তি দিতেই সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরে উষ্ণ বাতাস এতক্ষণে হিমেল হয়ে পরিণত হয়েছে। চারিদিক এখন বেশ শীতল। শুধুমাত্র শীতল নয়, কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে অরুকে পেল না, তখনই মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানো মেজাজের অগ্নিস্ফুলিঙ্গে আরও খানিকটা জোয়ার দিতে অরুর মামি এসে জানায় তাকে বাড়িতে রেখে আজমিরি শেখ তার দুই মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছেন, সদ্য হওয়া আত্মীয়তার সম্পর্কে আরও খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। সেই কথা শোনার পর আর একদণ্ড অপেক্ষা করেনি কৃতিক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর এখন হসপিটালের করিডোর ধরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের কেবিনের দিকে। ক্লান্ত ঘামে ভেজা শরীর হাসিয়ে টাইয়ের নটটা ছিলে করতে করতে মনে মনে ভাবছে অনেক হয়েছে, আজ অরুকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়বে ও। কৃতিক যখন দু পকেটে হাত গুজে কেবিনের সামনে এগিয়ে দাঁড়ালো,
ঠিক তখনই অরুর সাথে চোখাচোখি হলো ওর। অরু ভেতরেই ছিল। হঠাৎ করে এভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এলো ও। অরু বাইরে বেরোনোর সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতটার কবজিটা শক্ত করে চেপে ধরলো কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল, চল। অরু কৃতিকের সাথে তাল না মিলে উল্টো হাতে টান দিয়ে বলল, আরে কোথায় যাব? মা আর আপা ভেতরে তো। কৃতিক অগ্নি দৃষ্টিতে পেছনে তাকিয়ে বলল, সো হোয়াট? কৃতিকের এমন আগুন ঝরা নিষ্প্রভ চাহনি দেখে অরু বুঝলো কৃতিক রেগে আছে। তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে বলল, না মানে ওদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটা ধরল কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরবি মানুষ, তার উপর নতুন আত্মীয়, সেই হিসেবে তাদের সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ কৃতিকের সেসবের ধারে কাছেও গেল, উল্টো চোখে মুখে বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল। কি হয়েছে, সামনে দাঁড়ালেন যে? অমিতের বাবা সহসা হেসে বললেন, বাবা, তুমি অনু ওর ভাইয়া না? কৃতিক একজন করুর মুখে দিকে চাইলো, যে এই মুহূর্তে চোখ দিয়ে হাজারো কাকতি মিনতি করছে। কৃতিক যা উল্টো পাল্টা যেন কিছু না বলে। কৃতিক চোখ সরিয়ে নেয়, তারপর অমিতের বাবার দিকে তাকে অনুভূতিহীন গলায় বলল, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর ভাইয়া। অমিতের বাবা এত কিছু খেয়াল করলেন না, বরং হাসি মুখে বললেন, তা বাবা, তুমি কি বাসায় যাচ্ছ? আর ওরও কি তোমার সাথে যাবে নাকি? কৃতিক এবার গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারোর সাথে নিশ্চয়ই নয়। ভালো থাকবেন আঙ্কেল। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরলো। অমিতের মা পিছু ডেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু খাবার দাবার আছে বাবা। ওরু যেহেতু চলেই যাচ্ছে, তাহলে তোমরা বরং এটা নিয়েই যাও। মেজাজের মাত্রা তাপমাত্রা মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের। তবুও ভেতরে উগ্রতাকে সামনে রেখে প্যাকেট হাতে নিয়ে কৃতিক ছুচ্ছ করে বলল, ঠিক আছে। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, ওরকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টির সীমার আড়ালে। বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটাই ছুঁড়ে মারল মেঝেতে। সঙ্গে সঙ্গে পুরো হল রুমে ছড়িয়ে পড়লো ফলমূল সহ সুস্বাদু সব। কৃতিক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে এবার অরুও বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতে ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরল অরুর হাত, তারপর কাঠিন্য গলায় বলল, লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কেটে যাওয়া হাতটা এভাবে বারবার চেপে ধরায় ব্যথা চঞ্চন করছে ওর, কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে অরুর। অসভ্যতা বেয়াদবির একটা সীমা থাকে, কৃতিক আজ সব সীমা অতিক্রম করে গিয়েছে। শুধু শুধু সবার সামনে সিনক্রেট হলো, আর এখন আবার খাবারগুলো ফেলে দিল সে। এলোমেলো খাবারগুলোর দিকে তাকে ঝাঁঝিয়ে উঠল ওর মস্তিষ্ক। ও সর্বদিক শক্তি প্রয়োগ করে কৃতিকের হাতটা আবারও ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতু গলায় বলল, আপনি একটা উম্মাদ সাইকো। সারা জীবন একা থেকে থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেনই, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। কৃতিক অরুর পানে রক্তিম চাহনি নিক্ষেপ করে ওর চোয়ালটা দু আঙুলি শক্ত করে চেপে ধরে বলল, তাকে কি বলছিস, বুঝে বলছিস? মেজাজ বিগড়ে আছে ওরু, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছুর দাগ বসাবো আমি। অরু তেজ দেখিয়ে কৃতিকের হাত ছাড়িয়ে বলল, যা বলেছি ঠিক বলেছি। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনিই বলুন। আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবেন, তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একা তো যাইনি, মা আপার সাথে সম্মান রক্ষার্থে গিয়েছি। তার ওপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদেরও যা খুশি তাই বলে এসেছেন। হ্যাঁ, কেন? আমার সামনে অমিতের হয়ে ওকালতি করা বন্ধ কর ওরু। ভুলে যাস না আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গিয়েছিস? আর তুই কিনে আজ ঢ্যাং ঢ্যাং করে সেই অমিতকে দেখতে চলে গেলি। হাউ ফাকিং ডেয়ার ইউ ওরু। কৃতিকের কঠিন ধমকে এবার একটু গলা খাদে নামিয়ে অরু বলল, আমি আগেও বলেছি মা আর আপার সাথে গিয়েছি। তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ,
ওনার পরিবার কেন এসব বলেছে তা জানি না। আমার জানা মতে উনি আমাকে বোনের নজরে দেখেন। আসলে সমস্যাটা আপনার মধ্যে। একরোখা জীবন কাটাতে কাটাতে সমাজ, নিয়ম কানুন সবকিছু ভুলতে বসেছেন, হয়েছেন চরম অসভ্য। অরুর কথা শেষ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর ঘাটা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো কৃতিক। অতঃপর থমথমে ব্যথিতর গলায় বলল, ভুলে যাস না, আমার একরোখা হওয়ার পেছনে দায়ী কিন্তু একমাত্র তুই। তোর জন্যই এই বাড়ি, কাছের মানুষ, দলীয় পদ সব ছাড়তে হয়েছিল আমাকে। আর আজ তুই আমার দিকে আঙুল তুললি। ইজেন্ট ইট ফেইট? আর কি যেন বললি, মা আর আপা, রাইট? তোর কাছে যদি মা আর আপা এতই গুরুত্বপূর্ণ হয়, ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই ম্লান হয়, তবে চাই না আমার তোকে। কথাটা বলে অরুকে সজোরে ধাক্কা মেরে ডিভানের উপর ফেলে দিল কৃতিক। তারপর আবারও কঠিন কিন্তু মসৃণ গলায় বলল, আমি যেদিন পাশে না থাকবো সেদিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। আমি তোকে ঠিক কিভাবে খারাপ দুনিয়া থেকে বুকে আগলে আড়াল করে রেখেছি, তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ এক্সিস্ট করবো কিনা সন্দেহ। কিছু তিক্ত অথচ চরম সত্য কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় কৃতিক। কৃতিকের শেষ কথাগুলো এবার আর ওর মস্তিষ্ক না, হৃদয় গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টাকে নখর হাতে খামচে ধরেছে কেউ। কৃতিককে ছাড়া পৃথিবী এও সম্ভব? ওরও ভাবতে পারে না, ভাবতে চায়ও না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরে নিয়ে তৎক্ষণাৎ কৃতিকের পেছন পেছন উঠে যায় সিঁড়ি ভেঙে। অতঃপর করিডোর পেরে সোজা কৃতিকের রুমে, কেবলমাত্র এই আশায় যে কৃতিক হয়তো ওকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু তেমন কিছুই হয় না। ওর রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র গর্জনে জাস্ট গেট লস্ট বলে হাত ধরে অরুকে রুমের বাইরে ছুঁড়ে মারে কৃতিক। তারপর ধাপ করে দরজা লাগিয়ে দেয়। অরু কাঁদতে কাঁদতে দরজার বাইরে হাঁটু ভেঙে বসে পড়ে। কিছু তিক্ত সত্যি কথা যে মানুষ হৃদয়কে এইভাবে নাড়িয়ে দিতে পারে তা বোধহয় কান্নারত অরুকে না দেখলে বোঝা যায় না মোটেই। অরু কাঁদছে তখন থেকে। তা দেখে অরুর মামি জানার এগিয়ে এসে কিছুটা পৈশাচিক হাসি দিয়ে বলল, ঠিক হয়েছে একদম। টাকা হাতানোর লোভে আরও বিয়ে কর বড়লোকের ছেলেকে, একদিন দুদিন, তারপর ঠিকই মজা নিয়ে পথে ছেড়ে দেবে। মিলিয়ে নিস আমার কথা। অরুর কষ্টে মামির বোধহয় বেশি আনন্দ হলো। তবে অরুর আপাতত সেই সবে মন নেই। ও নিজের দুই হাঁটুতে মাথা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো, জায়ান কৃতিক, তুমি কি জানো তুমি সেই গুপ্তঘাতক যে খুন করে একটা পরাসৈন্য তৈরি করার উদ্দেশ্যে, আর আমি হলাম সেই ধর্মান্ধ যে ওই গুপ্তঘাতকের ছুরির ইশারাতে নাচি। তুমি আমার জীবনে এমন এক ভালোবাসার গোলকধাঁধা যার থেকে 1000 বছর ছুটলেও আর পরিত্রাণ নেই আমার। না না না, নেই। পরন্ত বিকেলে মিয়ে যাওয়া সূর্য কিরণ তীরের ফলার মতো তীর্যক আকার ধারণ করেছে। সেই তীর্যক সূর্য কিরণে সোনালি আলোক রশ্মিটুকু আশ্রে পড়েছে নীলিমাদের দোতলার ভবনের ছাদে, যেখানে এই মুহূর্তে নিত্যা নৃত্য করছে স্বয়ং নীলিমা। নাচে ওর বাধ্যবাধকতা নেই, শখ করেই নাচ শেখা। যেমনটা চারুকলায় গিয়ে আঁকা আঁকির ক্ষেত্রে আব্বাজানের একমাত্র মেয়ে হয়, মেয়ের কোনরূপ শখ আলাদা ত্রুটি রাখেন না নীলিমার বাবা তাইয়েব জামান। ছোটবেলা থেকেই বাবার আহ্লাদ পেয়ে নীলিমাও হয়েছে একরোখা আর বড্ড বেয়ারা। যাকে দেবে তো হৃদয় উজাড় করে দেবে, আর যাকে দেবে না তাকে এক রত্তিও না। অপছন্দ পছন্দের ক্ষেত্রেও একই স্বভাব নীলিমার। তবে বর্তমানে ওর অপছন্দের শীর্ষে রয়েছে সায়র। এক কথায় কৃতিক কুঞ্জের সেই বিদেশি পাথরটা। অত নাম মনে রাখার সময় আছে নাকি নীলিমার? অপছন্দের শীর্ষ তালিকায় মানুষটার কথা ভাবতে গিয়ে বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল নীলিমার। মনে মনে ভাবল, মানুষ এতটা বিরক্তিকর আর অসহ্য কী করে হতে পারে, কি করে? শায়ের কথা ভাবতে গিয়ে নীলিমা যখন বারবার নাচের মুদ্রা ভুল করছে আর চোখ মুখ খিচে শায়ের 14 গোষ্ঠী উদ্ধার করছিল, ঠিক তখনই বাড়ির সামনে স্ট্যান্ড করা বাইক দেখে চোখ আটকে গেল নীলিমার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়াতেই দেখতে পেল শার দাঁড়িয়ে আছে। শারকে দেখে নীলিমা কট মুটিয়ে বলল, এখন বুঝেছি, শনি তাকিয়েছিল বলেই তখন বারবার ভুল করছিলাম।
আপাতত ওর দিকে তাকে নিঃশব্দে হাত নাড়ছে সায়র, আর সায়রের থেকে কিছুটা দূরে অন্যদিকে তাকে সিগারেট ফুঁকছে অর্ণব। নীলিমাকে উক্কি দিতে দেখে সায়র নিচ থেকে কথা শুনল। ওপরে আসবো কি? নীলিমাদের ছোট্ট বাড়ি, ছাদে আসার সিঁড়িটাও বাইরের দিকেই, যে কেউ চাইলে ফট করে উঠে আসতে পারবে। আপাতত সেসব কথা বাদ, এই বাদরটা কি করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবনার মুখ্যম বিষয় হয়ে দাঁড়িয়েছে নীলিমার মস্তিষ্কে। নীলিমাকে নিষ্পাপ চোখে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সায়র আর অনুমতির অপেক্ষায় করল না, তর তর করে সিঁড়ি ডিঙিয়ে উঠে এলো নীলিমাদের ছাদে। সায়র উপরে এসে নীলিমার চুলে টুক্কা মারতেই ভীষণ ছুটে গেল নীলিমার। ও তৎক্ষণ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, বদমাস পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানাই বা খুঁজে পেলেন কি করে? সায়র চমৎকার হাসি দিয়ে বলল, কি যে বলো না, আমার না হওয়া শ্বশুর বাড়ি আর আমি খুঁজে পাবো না? সায়রের কথায় নীলিমার চোখ কপালে, ও হতবাক হয়ে বলল, আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বাজান? নীলিমা এবার মিকি হাসলো সায়রের কথায় তালে তাল মিলিয়ে বড্ড বলল, ও তাই বুঝি, আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তা একটু ডেকে পাঠাই, বলি তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। সায়র নিজের শার্টের কলাটা পেছনে ঠেলে বলল। হ্যাঁ হ্যাঁ বলো, আই অ্যাপ্রিসিয়েট। সায়রের কথায় হাস্যচোখ মাথা নাড়িয়ে নীলিমা তৎক্ষণাৎ গলা ছেড়ে ডেকে উঠছে। আব্বাজান শুনতাছেন? তৎক্ষণাৎ নিচতলা থেকে এক গুরুগম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো। কি তাইছে আম্মাজান, ডাক পারতেছেন কেলা? নীলিমা আবারও চেঁচিয়ে বলে উঠছে, সাদে আইয়েন, দেখা যান বালা আমগো সাদে বিদেশি বান্দর লাফাই আছে। কি কইতাছেন আম্মাজান এসব? লাঠি নিয়ে আইমু? না আব্বাজান, বাঁশ নিয়ে আহেন, আসলা বাঁশ। নীলিমার কথায় সায়র হতবিহ্বল হতবম্ব মুখ হা করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের কাছ থেকে কিনা আসলা বাস খাওয়ার হুমকি এলো। ই কেমন দোষী মেয়ে! নীলিমা মিটিমিটি হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে তার আগেই তড়িৎ বেগে এগিয়ে এসে আলতো হাতে ওর মুখটা চেপে ধরল সায়র। নীলিমার ডাগর ডাগর কৌতূহলী চোখের দিকে তাকে হিসি বলা, হেই মেয়ে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি? নীলিমা সায়রের হাতের মধ্যে থেকে বোকা বোকা চোখে হাসূচক মাথা নাড়ল। নীলিমার চোখের দিকে তাকে তৎক্ষণাৎ ঠিক করেই হেসে দিল সায়র। আস্তে আস্তে বলল, তুমি বুঝি বাড়িতে এভাবে কথা বলো? ইটস সো ফানি ইয়ার। সায়রের কথা শুনে নীলিমার ম্লান হয়ে যাওয়া উগ্র মেজাজটা আবারও তরতরিয়ে মাথা চড়ে উঠল। ও সায়রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভাষা নিয়ে মশকরা করলে সত্যি সত্যি আজ আব্বাজানকে দিয়ে আপনার শ্বশুর বাড়ি আসার শখ মিটিয়ে দেবো, বলে দিলাম। সায়র চোখ ছোট ছোট করে সন্ধ্যান গলায় বলল, তার মানে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও স্বীকার করছো যে আমি আমার হবু শ্বশুর বাড়িতে এসে পড়েছি, তাই তো? নীলিমা কট মুটিয়ে বলল। আপনি চাইছেনটা কি বলুন তো? সায়র দুষ্টু হেসে বলল, তেমন কিছু নয়, আপাতত একটু জামাই আদর খেতে যাচ্ছি, খাওয়াবে নাকি? নীলিমা রাগী নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই আদর। পরক্ষণে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল ও, আব্বাজান শুনতেছেন? সায়র বোধহয় কুক্ষণেই আশা করেনি যে নীলিমা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচিয়ে ওঠাতে সায়র নিজেও ভরকে গেছে। ওদিকে ভেতরের সিঁড়ি থেকে ধাপ ধাপ আওয়াজ ভেসে আসছে। কেউ একজন এগিয়ে আসতে আসতে বলছে, লাঠি নিয়ে আমনি? আইতাছি আম্মা, বাঁশ খান জোগাড় করতে দেরি আইয়া গেল। এই কথা শুনে সায়র চোখ বড় বড় করে উপরওয়ালার নাম জপে বলে উঠল, হে খোদা, এ কাদের পাল্লায় পড়লাম আমি? যেমন মেয়ে তেমন তার বাপ। মেয়ে বাঁশ জোগাড় করতে বললো, অমনি বাপ বাঁশ নিয়ে হাজির। তাইয়েব জামান সিঁড়ি ঘরের কাছাকাছি চলে আসতে নীলিমা সায়রের দিকে উদ্বিগ্ন হয়ে স্বরে বলল, এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান না, আবার দেখে ফেললে খবর আছে কিন্তু। সায়র নিচে যেতে যেতে অভিমানী সুরে বলল, আব্বাজানকে বাঁশ দিতে ডেকে এনে এখন আর দরদ দেখাতে হবে না, আসছি, বাই। সন্ধ্যা থেকে তীব্র বর্ষণ, বৈশাখী ঝড়ের তাণ্ডবে মুখরিত চারিপাশ। রোদের খাকা বিকেলের ইতি টেনে মুষলধারার বৃষ্টি হচ্ছে। এ বুঝি জ্যৈষ্ঠের পূর্বাভাস।
পুরো ঢাকা শহরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, যার দরুন চারিদিকে ধোঁয়াশা আর মানব শূন্য। সেই শেষ বিকেলে থেকে বাংলা একাডেমির গেটের কাছে দাঁড়িয়ে আছে অরু, অথচ এখন সন্ধ্যা পেরিয়ে জলোচ্ছ্বাসের রাত। অনুর বিয়ের কত কত আয়োজন, মন খারাপের পসরা সবকিছুকে একপাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমিতে এসেছিল অরু। এর কারণ আজকেই ওর প্রথম লেখা সাবমিট করার শেষ দিন ছিল। পুরো উপন্যাস নয়, একাংশ মাত্র। কৃতিকের 1000 মাইল দূরত্ব যখন ওরুকে খুব পোড়াতো, একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সেই সময়টাতে এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমির সবার উৎসাহে লেখা শুরু করেছিল অরু। পুরোপুরি শেষ না হলেও যেটুকু লেখা হয়েছে এটাই আজ জমা দিতে আসা। প্রতীক্ষা একটাই, প্রথমবার না হলেও কয়েকবার চেষ্টা করলেই প্রকাশনীদের নজরে আসলেও তো আসতে পারে। কিন্তু দিন শেষে কি হলো? বৃষ্টির মাঝে পুরো দস্তর আটকে পড়লো অরু। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো, তখন রিক্সা কিংবা গাড়ি নিয়ে একে একে সবাই একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছিল। অরুর বুদ্ধি বরাবরই কম, কিংবা বেশি বললেই বরাবরই ভুল করে বসে থাকে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে অরু আর রিক্সা নিল না, মনে মনে ভাবল, বৈশাখের ঝড় একটু বাদেই থেমে যাবে নিশ্চয়ই। কষ্ট করে ক্ষণিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি কমার সাথে সাথে রিক্সা, সিএনজি সব হাতের কাছে পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কি লাভ শুধু শুধু। কিন্তু বলে না, অবাগা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। অরুর ক্ষেত্র সেটাই হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে নিশুতি রাত ছেয়ে গেল ধরণী। তবুও বৃষ্টি তো কমলই না, উল্টো ঝড়ের তাণ্ডবে চারিদিক লঞ্চফঞ্চ। একাডেমির গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা নেড়ি কুকুরের আওয়াজও নেই। রাস্তায় অবশিষ্ট সোডিয়ামের নিয়ন আলোটুকু তির্যক আলো ছড়াচ্ছে চারিপাশে। তবে ঝড়ের তাণ্ডবে সেটাও ক্ষীণ মনে হচ্ছে। প্রথমে ঝুম বৃষ্টি, আর এখন দানবীয় ঝড়। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ, তার উপর ঘূর্ণিবায়ু। ওর মনে হচ্ছে এই দুর্যোগের মাঝে আশেপাশের জড় বস্তুর মতোই ও নিজেও উড়ে গিয়ে অন্য কোথাও ছিটকে পড়বে। কারণ বাতাসের তাণ্ডবে অরুর রোগা পাতলা তনু শরীরটা ভেঙে চুরে যাওয়ার উপক্রম। ঝড়ের সাথে তাল মিলিয়ে বারবার গগন কাঁপানো বিকট বজ্রপাতে কেঁপে উঠছে অরু। ঝড় বৃষ্টির যাও সহনীয়তা ছিল, কিন্তু এই বজ্রপাতের আওয়াজে অরু কলিজা গিয়ে লাগছে। মনে হচ্ছে এক্ষুনি ওর মাথার উপরে এসে পড়ল বুঝি ভয়ঙ্কর বিদ্যুতের হলকাখানি। এই ঝড়ের মধ্যে একা একা এমন নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে তীব্র ভয়ে আতঙ্কে অরুর গলা শুকিয়ে কাঠ, বুকের কাছটা হাঁপুড়ের মতো উঠানামা করছে, মাথাটা চিমুনি দিয়ে উঠেছে ক্রমশ। গেটের সামান্য সরু ছাউনি ওকে বৃষ্টি কিংবা বজ্রপাত কিছুর হাত থেকে রক্ষা করতে পারে না। প্রকৃতির এমন দানবীয় বিধ্বংসী রূপ দেখে আকস্মাৎ বসে পড়ে, কানে দুহাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল অরু। বসার সঙ্গে সঙ্গে তীব্র এক জলোচ্ছ্বাসের ছাট এসে আশ্রয় পড়ল ওর চোখে মুখে। এমত অবস্থায় না হয়তো আতঙ্কে চিৎকার দিয়ে উঠল অরু। মা, ভয় করছে। চারিদিকে প্রলয়ঙ্কারীর ঝড়ের তাণ্ডব। না চাইতো কৃতিকের চেহারা বারবার ভেসে উঠছে অরুর মানুষপটে। অথচ অরু জানে কৃতিক যেই পরিমাণ রেগে আছে, আজ ভয় পাওয়া তো দূরে থাক, অরু মরে গেলেও কৃতিক নিজের জিদ খুইয়ে ওকে নিতে আসবে না, কখনোই না। কৃতিক যদি অরুর খোঁজ করত কিংবা অরুর জন্য কোনোরূপ চিন্তাই হতো ওর মনে, তাহলে তো ঝড় শুরু হলো তখনই নিতে আসতো, এত দেরি করতো না নিশ্চয়ই। অরু বারবার ভুল প্রমাণিত হয়, মিথ্যে আশায় বুক বাঁধে। মানুষটা ওর উপর রেগে আছে যেন ও তার পথ চেয়ে বসেছিল। এবার হলো তো ঝড় বৃষ্টির তাণ্ডব ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, অথচ অরুকে নিতে কেউ এলো না, কেউ না। এই পর্যায়ে এসে অরু মনে হচ্ছে ও আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়। কৃতিকের জীবনে তো অন্তত নয়ই। কিন্তু কিছু অযাচিত ভাবনায় পড়তে পড়তে আকাশের প্রকাণ্ড গর্জনে আবারও কম্পিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল অরু। আমার ভয় করছে। চিৎকার দেওয়ার পরপরই গা ছেড়ে ডুকরে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আপার কাছে যাব। কোথায় তুমি জানেন কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার খুব ভয় করছে। আবারও মুখের উপর জলোচ্ছ্বাসের ছাট
পড়ার সঙ্গে সঙ্গে আজের বন্ধ হয়ে গেল অরুর। মনে হচ্ছে চারিদিকে শত্রুর দল ঘিরে রেখে আছে ওকে। অরু একটা টু শব্দ করলো না, আবারও ওকে মারতে এগিয়ে আসবে ওরা। সেই ভেবেই ভয়ের চোটে শুকনো ঢোক গিরে চুপসে গেল মির্জা। ওর এখন সন্দেহ হচ্ছে কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছা যাওয়ার আগে অরুর শেষ ভাবনা, কারণ অরুর এখন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমনি অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, কৃতিকের ভাবনা সেইখান থেকেই শুরু। অরুর আধো আধো চোখ জোড়া শেষবারের মতো যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশান্ত, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে ওকে ডেকে উঠল কেউ। অরু, চেনা পরিচিত আন্তরিকতা জনপৌরশালী কণ্ঠস্বরটা কর্ণগহ্বরে পৌঁছাতেই আকস্মাৎ পেছনে চাইল অরু। ক্ষণিকের বিদ্যুৎ হলকানির আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফর্মাল গেটআপে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান্ট কৃতিক। কৃতিক এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কিন্তু অরু এক নজর কৃতিকের মুখশ্রী পরক করেই মাথাটা নুইয়ে তীব্র অভিমানী খুনখুনিয়ে বাচ্চাদের মতোই কেঁদে উঠল। ওর কান্নার কৃতিককে স্পষ্ট জানান দিচ্ছে। আরো আগে কেন এলেন না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। কৃতিকের ঠান্ডার ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। তার উপর ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরের জ্যামে পড়ে গাড়িটা ওখানে ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূর এসেছে। এখন আবার তার ছোট্ট বউটা অভিমান করে বসে আছে। তাই কয়েক দফা হাসি দিয়ে অরুর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরু ব্যাগটা নিজের গলায় ঝোলালো, তারপর এক টানে অরুকেও কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝে। এখনো আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বজ্রপাত, কম্পিত হচ্ছে ধরনে, অথচ অরু একটু ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবল অভিমান। অভিমানের তোপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অগত্যা কৃতিকের কোলে বসে সেটার বহিঃপ্রকাশ ঘটালো অরু। নিজের ছোট ছোট কোমল হাতে ওর চড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে উঠছে, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাসি সম্পূর্ণ করেই বলল, বেবি দেখ আমার ঠান্ডা লেগে গিয়েছে, যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস তখন আমি কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙাতে পারবো না, অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবি। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেলে অরু চুপ হয়ে যেতে বাধ্য হয়। অগত্যা কৃতিকের গলা জড়িয়ে ধরে চুপচাপ ফোপাতে থাকে অরু। অতঃপর হেঁটে মেইন রাস্তায় গিয়ে তবেই একটা সিএনজি দেখা পায় ওরা। সেটাকে বলে করে ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবেই কৃতিক কুঞ্জের রাস্তা ধরানো হলো। কৃতিক একা থাকলে হয়তো এত কসরত করতেই হতো না। মূলত অরুর সেফটির জন্যই এত খাটুনি। রুমে এসে কোল থেকে নামিয়ে দিতেই অরু এক ছুটে বারান্দায় চলে যায়। পুরো রুমে অন্ধকার ছেয়ে আছে, বাইরে তীব্র বর্ষণ। অরু কৃতিক দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার, অথচ অরু রাগের চোটে আবারও ছুটে বেলকনিতে চলে গেল। কৃতিক আলো জ্বালানোর প্রয়োজন বোধই করলো না, বরং দ্রুত হাতে দরজা লক করে অরুর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার কাছে। অরু বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওর পরনে ভেজা টপস আর স্কার্ট। কৃতিকের ইন করা সফেদ শার্টটাও ভিজে শরীরের সাথে লেপটে আছে। ও সেসবে পরোয়া করলো না, উল্টো এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। পেছন থেকে অরুর ভেজা চুলে ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এতটা কষ্ট দেব না। কালকের জন্য আই এম রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে, তাহলে আর জ্যামে বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক অরুকে তুমি করে ডাকছে, তার উপর এভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। অরু কল্পনাতেও হয়তো কৃতিকের এই রূপ আবিষ্কার করেনি কোনোদিন, অথচ আজকে এসব পুরো চোখের সামনে ঘটছে। ভালোবাসার মানুষটাকে কতটা দুর্বল আর কতটা অপারক বানিয়ে দেয় তার জলজান্ত প্রমাণ জায়ান কৃতিক। কাল নিজেই রাগ করলো আর আজ নিজেই
সরি চাচ্ছে। কৃতিকের এহেন ভালোবাসায় মাখামাখি আওয়াজে নিজেকে সামনে রাখতে পারল না অরু। কোনোরূপ ছলছাতুরি না করে কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ডুকরি কেঁদে উঠল ও কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শাটা খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না, এই ঝড়ের মাঝেই মরে থাকবো আমি। কৃতিক গিবাটা নিচে নামিয়ে এক হাতে অরুর ভেজা চুলগুলো কানে গুজে দিতে দিতে হাসকি টনে বলল, না এসে কি করে থাকতাম? আমার আত্মাটা যে তোর মাঝে। হাজারবার বিচ্ছেদের পরেও উপসংহারে আমি তোকেই চাই অরু, শুধু তোকে, নো ওয়ান এলস। অরু আবার ছুট কামড়ে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে শুধোয়। কি আছে আমার মাঝে? কেন এত ভালোবাসা? কৃতিক ছোট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো, তবে হ্যাঁ একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। মুহূর্তে কৃতিকের কথার ধরন পাল্টে গিয়েছে। কণ্ঠ ভর করার কাছাকাছি আসার প্রখর আকুতি তা অরু স্পষ্ট টের পেয়েছে। টের পাওয়া দরুন কৃতিকের কাছ থেকে ছুটতে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল অরু দূরে সরে যাওয়াতে কৃতিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? অরু মুখ কাঁচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে। সেবারের মতো যদি আমাকে হ্যান্ডকাফ। অরুর কথা শেষ হওয়ার আগে ওর হাতে হাঁচকা টান দিয়ে নিজেকে কাছে ঘুরিয়ে নিয়ে এলো কৃতিক। অতঃপর ওর লম্বা চুলগুলো সরিয়ে আলতো হাতে ওর ওড়নাটা টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডক্যাপ কোথায় পাবো? শুধু একটু কথা শুনবি তাহলেই হবে। অরু আবারও কৃতিকের থেকে সরে তাড়াহুড়ো পায়ে বেতের সোফায় গিয়ে বসে পড়ে। অরুর কাণ্ডে এবার বিরক্ত হয়ে গেল কৃতিক। কিছুটা ধমকে উঠে বলল, কি হয়েছে? রাগাচ্ছিস কেন আমাকে? অরু অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের পানে। ওর ঠোঁট যুগল তিত্তিরে কাঁপছে, চোখের কোটর নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রু জলে। এমন একটা মুহূর্তে অরুকে কাঁদতে দেখে কৃতিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে অরুকে নিজের উরুর উপর বসিয়ে গম্ভীর গলায় বলল, আমার টাচ খারাপ লাগছে, চলে যাব আমি। অরু মাথা নুয়ে না সূচক মাথা নাড়ল। কৃতিক বলল, তাহলে কাঁদছিস কেন? ওয়াই? অরুর এবার মুখ খুলো ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি, আগের মতো সৌন্দর্য নেই আমার, ভয় হচ্ছে এখন আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার উপর আপনার অনীহা চলে আসে তখন। কৃতিক দীর্ঘশ্বাস ছাড়লো। এই মেয়ে কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। অরু সুন্দর অসুন্দর, শুকিয়ে গেল না মোটা হলো তা নিয়ে কৃতিকের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তার যে বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে ওই চোখে তাকানোর মতো ধৈর্য কৃতিকের নেই। কি করি বা থাকবে? এক অরুকে দেখেই তো ওর জীবন পার। কৃতিক চুপচাপ বসে আছে দেখে অরু নাক টেনে পেছনে তাকিয়ে শুধল, রাগ করেছেন? কৃতিক হ্যাঁ না কিছুই বলো না। কোনোরূপ ওয়ার্নিং ছাড়াই একটানে অরুর সামসামটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, সাথে নিজের শার্টটাও। তারপর ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতেই বলে, আজ আমিও দেখবো কি কমতি আছে তোর মাঝে যা আমাকে উন্মাদ করে দিতে ব্যর্থ। জায়ান কৃতিক যদি তোর সৌন্দর্যে আবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠিতে তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্যে আবৃত থাকবি। আর বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরম আবেশে আহরণ করব আমি, শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথা বোঝার সাথে নেই অরুর। আপাতত ও এসবের বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টি যন্ত্রণা এলোমেলো অরু, সেই সাথে পরিপূর্ণ ও বর্ষণের শেষ রাতে অরুর চোখের কার্নিশ বেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। তবে এই জল দুঃখ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা। বৈশাখী ঝড়ের তাণ্ডব শেষে আজ সকাল সকাল সূর্যি মামার দেখা মিলল পুরো আকাশে। দক্ষিণে জানলাটা হাট করে খুলে রাখা, সূর্যের আলো ফকফক করছে চারিপাশ তীক্ষ্ণ আলোতে। খুব সকালে ঘুম ছুটে গেল অরুর। ঘুম ছুটে যাওয়ায় কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘোরাতে নিজেকে আবিষ্কার করলো কৃতিকের শরীর নিচে। কৃতিক উপর হয়ে অরুর বুকে মাথা রেখে দুই হাতে অরুর কোমর জড়িয়ে ধরে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অরু ঘুমু ঘুমু চোখে লাজুক
হেসে খানিকক্ষণ কৃতিকের সিল্কি চুলের ভাঁজে হাত বোলালো। তারপর আস্তে করে রোহিত শুয়ে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথা টনটন করছে, মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। ওরু সেসব ব্যথাকে পাত্তা দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখনো ওদের ভেজা জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরু সেদিকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গ্রে রঙের ওভারসাইজ টি শার্ট। কাল গভীর রাতে এলিসাকে কল দিয়ে নিজের ক্লোজেট থেকে কিছু জামা কাপড় আনিয়েছিল কৃতিক। ওরু আবার তা তো ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজেই পরে নিয়েছে। আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুখসান নিচ্ছে। ওর পছন্দের স্যান্ডেলউড পারফিউমের মন মাতানো সুখসান। কিসের ঘ্রাণ নিচ্ছি সেভাবে? কৃতিকের ঘুমন্ত হাসকি স্বরে লাফিয়ে উঠল ওরু। চকিতে পেছনে চেয়ে দেখলো হেডবোর্ডে হেলান দিয়ে আছড়া হয়ে বসে আছে কৃতিক। ওরু নিজের কাণ্ড এড়াতে গিয়ে নিজের কালচিটে কলার বোনগুলো দেখে অভিযোগের সুরে পড়ল। দেখুন তো কি করেছেন, কাল রাতে সব চলে যাচ্ছে। কৃতিক দুহাত বাড়িয়ে দিয়ে বলল। বুকে আয়। ওরু গেল কৃতিকের অরুর গলার কয়েক দফা চুমু বসিয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে টেনে নিয়ে পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরে চিকচিক দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটা শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙুলে পরে অন্যটা অরুর অনামিকা আঙুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে দেখে হাতে থাকা আংটিটা নাড়িয়ে চাড়িয়ে শুধলো। এটা কেন? কৃতিক বলল, তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকে এত এত ঝামেলা যে তোকে একটা আংটি কিনে দেওয়ার সুযোগও হয়নি আমার। তাই কাল শপিংয়ে গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? অরু মুচকি হেসে জবাব দিল, খুব। তাহলে চুমু খা। কৃতিকের কথা অরু ভরকে গিয়ে বলল, চুমু খেতে বলেছি তোকে। আমার টাইম নেই অরু, যেতে হবে। সায়র আর অর্ণব কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলছে। এই রুমে এইভাবে দেখে ফেললে হুলস্থুল লাগিয়ে দেবে ওরা দুজন। তুই কি চাস আমাদের এইভাবে দেখুক ওরা? অরু শুকনো মুখে না সূচক মাথা নাড়ল। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলছি তাই কর, দ্রুত। অরু আর কি বা করবে? স্বামী মহোদয় খুশি করার এক আকাশ ইচ্ছে স্বরূপ ছোট্ট করে হামি দিয়ে দিল গালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইউর পেইন কিলার বেবি। ফ্রেশ হয়ে এসে কৃতিকের টি শার্ট ছেড়ে মাত্রই নিজের জামা কাপড় গায়ে ছড়িয়েছে অরু। অন্যটা এখনও নেয়নি, যার দরুন গলার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। অরু সেগুলোতে আলতো হাতে অ্যান্টিসেপটিক লাগা ছিল। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো অনু। ভেতরে আসতে আসতে অনু বলে, শুনেছিস রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও কাল রাত থেকে। অরু হাতের কাজ রেখে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলিস আপা? অনুর কথা আগানোর সুযোগই পেল না, উল্টো চোখ ছোট ছোট করে অরুর দিকে সন্ধিহান হয়ে তাকে বলল, কাল রাতে কৃতিক ভাইয়া তো রুমে ছিল? আপার প্রশ্নে অরু হ্যাঁ না কিছুই বলল না। ধরা খেয়ে যাওয়া চোরের মতো শুধু ওপর নিচ মাথা ঝাঁকালেও কিছুক্ষণ অনু দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীল ভঙ্গিতে বলল, জানি, কাল আমি কৃতিক ভাইয়াকে কল করেছিলাম, তুই বাড়িতে ফিরছিলি না দেখে।